নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দেয়। এক দেশ এক নির্বাচন চালু হলে রক্তের আর বাধা আসবে না, সরকারেও কাজ করতে সুবিধা হবে। রবিবার আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রজাপিতা ভবনে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, নির্বাচনের সময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা যায় সমগ্র বছর কোনো না কোনো নির্বাচন লেগে থাকে। দেশ জুড়ে এক দেশ এক নির্বাচন নিয়ে চর্চা চলছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে চেয়ারম্যান করে তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে। এক দেশ এক নির্বাচন চালু হলে ব্লাড ব্যাংকে রক্ত সংকটের সমস্যার নিরসন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, এক দেশ এক নির্বাচন চালু হলে সরকারের পক্ষেও কাজ করতে সুবিধা হয়। ভগবান ছাড়া কোনো কিছুই হয় না। ত্রিপুরা রাজ্যে আগে নাস্তিকের পরিবেশ ছিল, বর্তমানে আস্তিকের পরিবেশ ফিরে এসেছে। সার্জনের কাছে হাতের মধ্যে রক্ত দুটো ইউনিট আছে কিনা তবেই আমরা সেই পেশেন্টকে হাতে হাত দিই। আমরা জানি নিয়মিত যারা ক্যান্সার পেশেন্ট, যারা এনিমিক পেশেন্ট বা দুর্ঘটনার সময় যখন রক্তক্ষরণ হয়, আমাদের সিজারিয়ান সেকশনেও রক্তের প্রয়োজন হয়, বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয়, হিমোফিলিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন। তো সেই জায়গার মধ্যে আমাদের রক্ত আমাদের সবসময় হাতের কাছে থাকতে হবে, ব্লাড ব্যাংকে থাকতে হবে। এবং আমরা জানি যে 1% যে পপুলেশনের 1% রক্ত আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে। যদি ত্রিপুরাতে 40 লক্ষ লোকের বাস হয়, তাহলে এখানে 1% হলে আমাদের যে 40,000 ইউনিট ব্লাড আমাদের করবে। একটা ইউনিটে 250 থেকে 300 ml সেই ব্লাডের প্রয়োজন। তো সেইভাবে আমরা এখন একটু থামছি, আমি যেটা বলছি। আর এই নির্বাচনে একটা সমস্যা বারবার আমরা দেখছি, এই যে যখনই নির্বাচন হয় এই ধরনের মাল্টিপল যে নির্বাচন, তাতে করে কারণ রক্ত আপনি কিন্তু সারা জীবনের জন্য আপনি ব্লাড ব্যাংকে রাখতে হবে। তার একটা নির্দিষ্ট সময় আছে, রক্ত নষ্ট হয়ে যায়, এটা স্টোর করে রাখা যাবে না। তো এর জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রেনেসাঁ তৈরি করেছে, যেভাবে মানুষ যে মানবতা বোধ, সেটা কিন্তু ত্রিপুরার মানুষ সর্বদাই দেখিয়েছে। মুখ্যমন্ত্রী এই দিন রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। শিবিরে এই দিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। স্যান্দন টিভি। সিপিএম দীর্ঘ ৩৫ বছরে ত্রিপুরা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। ২০১৮ সালে তারা পরাস্ত হওয়ার পর রাজ্যের মানুষ ক্রয় ক্ষমতা বেড়েছে। মানুষকে অন্তর্দ্বয় থেকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য অর্জন হয়েছে বর্তমান সরকার। সব দিক থেকে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে, আর সিপিএম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দের অভিযোগ নিয়ে পাল্টা তোপ ডাকলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। পার্শ্ববর্তী রাজ্য আসামে অতিবৃষ্টির কারণে ধস নামায় রাজ্যে পেট্রোপণ্যের কিছুটা সংকট রাজ্যবাসী লক্ষ্য করেছে। তারপর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলে সেই সমস্যার সমাধানের বন্দোবস্ত করেছেন। ফলে শনিবার ত্রিপুরার উদ্দেশ্যে জ্বালানি তেল নিয়ে রওনা হয়েছেন ওয়াগন। রবিবার এটি ধর্মনগরে এসে পৌঁছেছে। আগামী সোমবার থেকে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে স্বাভাবিক হবে পেট্রোল সরবরাহ। কিন্তু রাজ্যের মানুষ অবগত রয়েছেন ২০১৮ সালের আগে বামফ্রন্ট সরকারের আমলে কি ধরনের সংকট রাজ্যের দিনের পর দিন চলছিল। তারপর বর্তমান
সরকার আসার পর ত্রিপুরা রাজ্যে পেট্রোপণ্যের জন্য বাফার স্টক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যে এই বাফার স্টকের কাজ সম্পন্ন হবে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে অভিযোগ নিয়ে পাল্টা তোপ দাগলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন রাজ্যে কাজ নেই। এ ধরনের বক্তব্য তাদের মুখ থেকে সব সময় শোনা যায়। তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু সিপিএম দীর্ঘ ৩৫ বছর ত্রিপুরা রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। 2018 সালে তারা পরাস্ত হওয়ার পর রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মানুষকে অন্তর্দয় থেকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য অর্জন করেছে বর্তমান সরকার। সব দিক থেকে রাজ্য স্বয়ং সম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। সেই সংকট নিরসনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে কত দ্রুততার সঙ্গে সেই সড়ক এবং রেলপথকে চালু করা যায় এবং কত দ্রুত ব্যবস্থা নিয়ে পেট্রোপণ্যকে রাজ্যে আবার ফিরিয়ে আনা যায় এবং তার যোগানকে সর্বস্তরে পৌঁছে দেওয়া যায়, তার লক্ষ্যে কাজ করছেন। এবং আপনারা অবগত আছেন, গতকাল থেকে পেট্রোলবাহী ট্যাঙ্কার পৌঁছতে শুরু করেছে এবং আজকে সন্ধ্যে থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, আগামীকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। কিন্তু এই সংকটের মুহূর্ত এবারই প্রথম এসছে, এটা ভাবার কোনো কারণ নেই। যারা যানবাহন চালান তারা প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষভাবে তারা অভিজ্ঞ যে সিপিএম এর সময়ও এই ধরনের সংকট দিনের পর দিন চলছিল। এটা ভুলে যাওয়ার বিষয় না। আমরা সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য রাজ্য সরকার কাজ করছেন এবং সেটা নিরসনের জন্য আপনাদের অবগতির জন্য বলি, বাফার স্টক রাজ্যে যাতে থাকতে পারে পর্যাপ্ত পরিমাণে, তার জন্য সেই কাজ 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমি আজকেই কথা বলেছিলাম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন খাদ্যের বাফার স্টক নেই। আমি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলছি, আমি সম্পূর্ণ তথ্য দিয়ে বলছি, আগামী 3 মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক ত্রিপুরায় মজুদ রয়েছে। কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময় পেঁয়াজ 200 টাকা, 300 টাকা, এমনকি নুন, লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে 200 টাকা, 300 টাকা। আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি। আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে সুব্রত চক্রবর্তী দাবি করেন, গত 1 মে আসামে দুর্ঘটনায় দীপরাজ দেববর্মা নামে কমলপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। দীপরাজ মৃত্যু নিয়ে বাম যুব ছাত্র দাবি করেছেন সে নাকি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থী ছিলেন। কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে সে পরীক্ষার্থী ছিলেন না, হয়তোবা কারোর সঙ্গী হিসেবে যাচ্ছিলেন দীপরাজ দেববর্মা। এবং সেদিন ঘটনায় 5 জন পরীক্ষার্থী আহত হয়েছিলেন। তাদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা হয়েছে। তারা যাতে পরবর্তী সময় পরীক্ষায় বসতে পারে তার জন্য বন্দোবস্ত করার চেষ্টা চলছে। তাই বিভ্রান্তি ছড়ানো ছাড়া সিপিআইএম এর আর কোনো কাজ নেই বলে জানান তিনি। সাম্প্রতিক একটা দুর্ঘটনা, দীপরাজ দেববর্মা বলা হচ্ছিল কোঅপারেটিভ ব্যাংকের, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব। দীপরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে তার ক্যান্ডিডেট দীপরাজ দেববর্মা ছিলেন না, সেটা অথেন্টিক করছি আমরা। শান্তন টিভি। ত্রিপুরায় গেলে দেখবেন কেন জনবিরোধী তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে পরাস্ত করতে হবে এবং দিল্লিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে। রবিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা আসনে ভোট প্রচারে গিয়ে সাহেবডাঙ্গা কমিউনিটি হল ঘরে বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী সরবরি ও শালতোর অঞ্চলের
বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে তিনি আহ্বান করেন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করা হয়। আরও বলেন, ত্রিপুরার মতো উন্নয়ন তাহলে সম্ভব হবে। ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের ভাষাগত ও কৃষ্টি সংস্কৃতি সব দিক থেকে মিল রয়েছে। রাজ্য ছোট হলেও উন্নয়নের জোয়ার চলছে ত্রিপুরায়, এমনটাই দাবি করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজিত বৈঠকে এদিন মনোনীত প্রার্থী ডক্টর সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ভারতমালা প্রজেক্টের রাস্তা হচ্ছে কেন্দ্রীয় সরকার করছে, আর এরা বলছে যে আমরা করছি। জল জীবন মিশনের জল পান তো সবাই পাইপের মাধ্যমে চালু হয়নি, রাজ্য সরকার দেরি করেছে। জল জীবন মিশন আমার রাজ্যে বা সারা দেশে রয়েছে, আপনারাও পাবেন, দেরি হচ্ছে হয়তো। কেন্দ্রীয় সরকার দিচ্ছে সারা দেশে প্রতি বাড়িতে জল। পিএমএ আবাস ঘর পাইছেননি, ঘর দেন আপনাদের নাই। যদি পাইতে চান তবে মোদিজিকে বিজেপি সরকার লাগবে। বিজেপি সরকার ছাড়া মোদিজি বলেন কি, হর ঘর মকান, প্রতি বাড়িতে আমি মকান চাই আমাদের মায়েদের জন্য। উন্নয়নের ছোঁয়ার বাইরে কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠালছড়া গ্রাম বেহাল রাস্তাঘাট, নেই পানীয় জল এবং বিদ্যুতের চরম ভোগান্তি, সব মিলিয়ে তীব্র যন্ত্রণায় ভুক্তভোগী গ্রামবাসী। কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠালছড়া গ্রামে রাস্তার অবস্থা বেহাল, পানীয় জলেরও চরম সংকট। সপ্তাহে 4 থেকে 5 দিন বিদ্যুৎ থাকে না। এই দুই গ্রামে উন্নয়ন তো অনেক দূর, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঁঠালটিলার গ্রামবাসী। বেলটিলা গ্রামের যতটুকুই রাস্তা আছে সেটুকু রাস্তাই তৈরি করেছেন গ্রামবাসীরা। মাইক যোগে নেতানেত্রীরা উন্নয়নের বুলি ঝাড়লেও উক্ত এলাকায় সরকারের কোনো উন্নয়ন চোখে পড়েনি। মেঠো পথ দিয়েই সকলের যাতায়াত, সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে। কোনো রোগী যদি অসুস্থ হয় তাহলে তাকে কোলে করে কিংবা ভাড়ে করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি দিয়ে তাকে হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। হারিকেনের আলোর বদলে বিজলি বাতি পৌঁছলেও আজও প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন সেই হারিকেনের ওপরই নির্ভরশীল বেলটিলা এবং কাঁঠালছড়া গ্রাম। কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা ও কাঁঠালটিলা গ্রামে বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে 1 থেকে 2 দিনই ঠিকঠাকভাবে আসে বিদ্যুৎ। মেরি মারাক নামে একজন জানান, বিদ্যুৎ ঠিকভাবে না আসলেও প্রতি মাসে বিদ্যুতের বিল ঠিকঠাক আসছে। তিনি অভিযোগ করেন, সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন বিদ্যুৎ সরবরাহ থাকলেও ঘরে একটি লাইট ও একটি ফ্যান চালিয়ে বিল আসছে প্রায় 700 থেকে 800 টাকা। এছাড়াও গোটা এলাকা জুড়ে সরকারিভাবে কোথাও নেই পানীয় জলের ব্যবস্থা। অটল জলধারা মিশনের বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান, এই ধরনের কোনো প্রকল্প আছে বলে তাদের জানা নেই। আর তাই গ্রাম জুড়ে পানীয় জলের তীব্র অভাব। স্থানীয়দের দাবি, বারবার পঞ্চায়েত অফিসে গিয়ে জানালেও শুধু মিলছে আশ্বাস। নামটা আমি মেরি মারাক। এই জায়গাটা কাঠলবাড়ি। কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় যাই গিয়া ফুট করে সারা সপ্তাহ আমরা গেছে কারেন্ট আয় না। এরপরে রাস্তাঘাট একবার অবস্থাতে দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি যদি ইচ্ছা। আমরা এখানে গাড়িও আয় না, দেখুন একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। জল তো জল পাওয়াই যায় না আমরা। ওই তো সারা বছর আমরা জলে লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা এ চাইছেনি, কেউ তো এ চাইছে না আমরা রে। অত জলের লাগে আমরা কি কয় পুস্তা পিছে কি কয় পঞ্চায়েতে অতবারও আমরা কি মাত্তাছে তারা রে, আমরা জল দেও জলেই তো দিতেছে না আমরা রে। পঞ্চায়েতে কি কয়? পঞ্চায়েতে আর কি কইব, দিতাছি এই কথা কইতাছি, ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও এইগুলাতে চাইতাছে। আর কারেন্ট গুলো যদি সবসময় দেয়, আমরা তো কারেন্টও যাই, আমরা পাহাড়ে মানুষ গিয়া তো আমরা দরবার করতে পারি না, বাঙালির মতন গিয়া দাও লাঠি রইতে পারে না, বুঝছে নানি? আমরা কিরকম কইতাম, আর আমরা তো এগুলো করতে শরম লাগে। আমরা যদি ভালো মতন কারেন্ট দিলাইলে তো আমরা একটু শান্তিতে থাকে। আমরা কত 800-900 কি জল মাসে 800-900 টাকা, 800-900। এরপরে ওখানে তো মানে কিতা কারেন্ট নাই। হীরাছড়া এডিসি ভিলেজের 5 নম্বর ওয়ার্ডের বেলটিলা গ্রামের স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া এবং সোয়াক মিয়া জানান,
সড়কের বেহাল দশার কারণে স্বাস্থ্য পরিষেবা সহ অনেক সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা সংস্কারের জন্য বারবার পঞ্চায়েত সহ বিভিন্ন দলীয় নেতৃত্বদের জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা থাকলেও সপ্তাহে 4 থেকে 5 দিনই বিদ্যুতের দেখা পাওয়া যায় না। রাস্তা খারাপের ফলে সরকারি জলের গাড়ি মাঝে মধ্যে আসলেও গাড়ি গ্রামে প্রবেশ করতে চায় না। প্রায় কয়েক কিলোমিটার পথ হেঁটে এসে পূর্ত দপ্তরের রাস্তার পাশে এসেই তাদের জল নিতে হয়। তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার, জল ও বিদ্যুতের পরিষেবার মান উন্নয়ন করা। এটা কোন জায়গা? এটা হচ্ছে বেলতিল্লা, জাসরা ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, জাসরা পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম ফজলু মিয়া। তো এখানে আপনি মানে কি অভিযোগ আপনার? অভিযোগ আমরা অনেক সময় এটা নিয়ে আমরা করছি, এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি, অনেক কিছু করছি। পরে রাস্তাটা তারা করিয়া দিব, হইয়া দেয় না। আমরা রাস্তার লাগিয়া বিভ্রান্তির মাঝে আছি, খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া। জলের সমস্যা, কারেন্টের সমস্যা, কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট যায় গিয়া, প্লাস পানির গাড়ি আইতে পারে না, যাইতে পারে না। আমরা নিজের পকেটে টাকা খরচ করে রাস্তা ঠিক করতে লাগে। সামনে দিক তো হয়তো অদূর পর্যন্ত সোলিং আছে, সামনে যে খাঁচা রাস্তা, একটা গাড়ি যাইতে পারে না, 5-8টা মানুষ যাইতে লাগে। বিচে অনেক গাড়ো বস্তি আছে, মারাকপাড়া, তারপরে আরো মানুষ আছে, গাড়ি যাইতে পারে না। রাস্তা ভাঙ্গা গেছে গিয়া দোষে সব। এখানে কারে জানাইছিলেন আপনারা? আমরা জানাইছি ওই তো কিছুদিন আগে পঞ্চায়েতে আমরা এখানে তারা এই করছে, সব মানুষ গেছে গিয়ে দাবি জানাইছি, অনেক করছি, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। আমরা এখানে বহুত কিছু সমস্যা, জলের সমস্যা, প্লাস ওই কারেন্টের সমস্যা, অল্প বাতাস দিলেও কারেন্ট যায় গিয়া, রাস্তাঘাট তো আর হইয়াই লাভ নেই। এই বিষয়ে পঞ্চায়েত ছাড়া আপনি অন্যান্য কোনো আধিকারিকের জানানো হয়েছিল? জানানি হয়েছে তো, আমাদের এখানে যে পার্টির লেভেলের লোক আছে তারা তো লেভেলে জানাইছে বা করছে। আর আমরা তো লোকে তারা যেন কেন যাই, কিন্তু গেলে তো কাজ তো হয় না। তারা সবে করিয়া দিব, কিন্তু ঠিক আছে কয়, মুখ দিয়ে তো হলেও কয়, কিন্তু কাজটা তো হয় না। আপনার কি দাবি এখন? আমার দাবি ওই রাস্তাটা কমপ্লিট, আমরা রাস্তাটা ঠিক করে দিতা, রাস্তাটা আমরা পাইতাম, আর জলের ব্যবস্থা সঠিক মতো পাইতাম আমরা। আর ওই যে কারেন্টগুলো আমরা তো সপ্তাহের মাঝে 1 দিন বা 2 দিন থাকে, পুরো সপ্তাহে কারেন্ট থাকে না, অন্ধকারের মাঝে থাকতে লাগে আমরা। কবে এই গ্রাম উন্নয়নের ছোঁয়া পাবে সেটা জানা নেই গ্রামবাসীর। দাবি উঠেছে গ্রামবাসীর সমস্যা সমাধান করার জন্য। শান্তন টিভি। ভূমিহীন 15 পরিবারকে রাতের বেলা বলপূর্বক উচ্ছেদ করল বন দপ্তরের কর্মীরা। শেষ পর্যন্ত তারা ঠাঁই নিল জঙ্গলে এবং কোনো মহিলা পুলিশ ছাড়া বন দপ্তরের কর্মীরা অমানবিকভাবে মহিলাদের ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করেছে বলে অভিযোগ। বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ জনমনে। ভোটের তালিকায় নাম আছে, কিন্তু মাথা গোঁজার স্থান নেই। গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন 15টি পরিবার। এ যেন কাটা গায়ে লবণ লাগানোর মতো ঘটনা করল বন বিভাগ। জানা যায়, কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। নুনান্তে পান্তাফোড়ায় অবস্থা, তবুও অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো। ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকেও উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলোর। নিরুপায় হয়ে ইতিমধ্যে পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেন ভূমিহীন প্রায় 15টি পরিবার। তাঁবু লাগিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকম মাথা গোঁজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। শনিবার রাত 8টা নাগাদ স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে উপস্থিত হয় সেখানে। ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পুরুষ সহ মহিলাদের মারধর করে সেখান থেকে উচ্ছেদ করে দেয় বলে অভিযোগ। তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়াই এদিন অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা। অসহায় উদ্বাস্তু পরিবারের মহিলারা জানান, রাতের অন্ধকারে মহিলা কর্মী ছাড়াই পুরুষ কর্মীরা তাদের গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। এতে বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় মহিলা পুরুষ সহ শিশুদেরও। বন দপ্তরের কর্মীরা ফিরে যাওয়ার সময় হুমকি ধমকি দিয়ে যায় বলেও জানান ভূমিহীন পরিবারগুলো। বলা হয়, পরের দিন যাতে ওই এলাকায় কেউ না থাকে। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলো গভীর জঙ্গলে খোলা আকাশের নিচে শনিবার রাতভর থাকতে হয়েছে। এদিন রাতে স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিহীনদের মধ্যে তারা জানান, স্থানীয় পেকুছড়া গ্রামে তাদের আত্মীয় স্বজনদের কথায় কাঞ্চনপুর থেকে তারা সেখানে আসেন। তারা কখনো ভাবতেও পারেননি তাদের সাথে এমন ঘটনা হবে। ভূমিহীন 15টি পরিবারে প্রায় 50 জন সদস্যদের মধ্যে অনেকেই ভোট দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু তাদের কপালে আজও জোটেনি মাথা গোঁজার মতো ভূমি।
ভোট আসে, ভোট যায়। ভূমিহীনরা অসহায় এমন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এর মধ্যে অনেকেই কোলের শিশু নিয়ে অসহায়। তাদের দাবি স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ রাখেন না তাদের। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন জানান যে মাথা গোঁজার মতো সামান্য ভূমি যাতে তাদেরকে দেয়া হয়। দিদি আপনার নাম কি? কোন জায়গায় বাড়ি আসলো? কাঞ্চনপুর কোন জায়গায়? সুভাষনগর। আপনারা আজকে এখানে পেগুছড়া একটা জঙ্গলের ভিতরে কিসের জন্য? আপনার একটা কুলের বাচ্চাও দেখতেছে, কিসের জন্য? আমরা বাড়ি কর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষের দায়া দেয়, পরে বাড়ি কর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি তো একটা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাবি সুযোগ পাইলে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না, খুব কষ্ট আমি ফুলাফানটি লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে, ভোট কোন জায়গায় দিছেন? কাঞ্চনপুর দিছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর যাবত আপনারা ভোট দেন? আপনি কত বছর যাবত ভোট দেন? 4-5 বার দিছেন। তো আপনারা যে ভোট দিতেছেন, এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? করছি, সবরে কইছি, তবু আমার সাহায্য দিচ্ছি না। কোনো জায়গার লাগে কোনো ইয়ে কমপ্লেন করছি, তবু আমার কিছু দেয় না জায়গা। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4 জন ছেলে। 4 জন ছেলে সবাই এখানে আই গেছেন। তো আজকে যে আইছেন, পরে কি তো হয়েছে ঘটনা আইতে পরে ফরেস্টার আইছেন, ফরেস্টার আইয়া আমরা মানুষের কুদাকুদি করছেন, আর তো বাংবা মারবা এখান থাকতাম না, আমরা এখান থেকে যেতাম গিয়া, আমরা কই যাইমু ফুলাফান লইয়া। তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? আপনারা তো মহিলা, তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল না? না থাকার পরেও আপনার সাথে কি করছে? আমাদের মারধর করছে। এদিকে স্থানীয় বন দপ্তরের এমন কাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার সকালে এই বিষয়ে জানাজানি হতেই বন দপ্তরের ভূমিকায় গোটা পানিসাগর মহকুমা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শ্যামনন টিভি। সম্প্রতি দায়িত্ব পালন করে বাড়ি ফেরার সময় রাজধানীর গণনা চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হল সাংবাদিক বাপি রায়। যথারীতি থানায় মামলা দায়ের করার পর পুলিশ 5 জন যুবককে আটক করেছে। ঘটনার বিবরণে জানা যায়, 10 মে বাপি রায় গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় গণনা চৌমুহনী এলাকায় 5 যুবকের সাথে বাগযুদ্ধ হয়। এ নিয়ে সাংবাদিক বাপি রায়ের উপর আক্রমণ করে অভিযুক্তরা। এতে বাপি রায়ের মাথা ফেটে যায়। ঘটনার দিন রাতে বাপি রায় পূর্ব আগরতলা থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন। পূর্ব আগরতলা থানার ওসি জানায়, ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলে পার্শ্ববর্তী এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। সে ফুটেজে একটি নম্বরবিহীন স্কুটি দেখা যায়। সে স্কুটির সূত্র ধরে শনিবার রাতে স্কুটির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল টিটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব ও জীবন সরকার। তাদের মধ্যে অত্রজিৎ দাস সাংবাদিক বাপি রায়ের মাথায় স্কুটির চাবি দিয়ে আঘাত করে। ধৃতদের সকলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের সকলের বাড়ি জিবি 79 টিলা এলাকায়। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করে পুলিশ। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন, আমাদের ত্রিপুরারি বনমালীপুরের ত্রিপুরা টুডের এডিটর বাপি রায়, উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ চৌমুহনী থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন, পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে, তো এখানে 4-5 জন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, তেল ছিল না। তখন তাদের মধ্যে দুনো পার্টির মধ্যে কিছু হট অল্টারকেশন হয়েছে। তখন ওই 5 জন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে, ওনার মাথায় আঘাত করেছে। তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন, উনি সাথে সাথে জিবিতে চিকিৎসা করিয়েছেন। তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসেছেন। আজকে প্রথমে জানিয়ে গেছিল 10 তারিখ রাত্রেবেলায়, তো আজকে উনি একটা রিটেন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আননোন অপরিচিত 5 জন অপরিচিত যুবকের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন, তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কভার করি, এগুলার ফুটেজ কালেকশন করি। এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না। এই স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে।
কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল, মেন যে প্রিন্সিপাল একুশ, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হট্টাগোল হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল, এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথা। সংগঠনের নাম করে রাজধানীর মোটর স্ট্যান্ডের মতো এলাকা থেকে তোল্লাবাজি করতে গিয়ে হাতে নাতে আটক হলো এক ব্যক্তি। তাকে উত্তম মধ্যম দিয়ে পূর্ব আগরতলা থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেয় অন্যান্য শ্রমিকরা। পরে পূর্ব আগরতলা থানায় দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় শ্রমিকরা। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলে তারা। ঘটনার বিবরণে জানা যায়, ই-রিকশা শ্রমিক সংঘের নাম ভাঙিয়ে বেশ কিছুদিন ধরে মোটর স্ট্যান্ড এলাকায় দাদাগিরি চালিয়ে আসছে অরূপ বিশ্বাস নামে এক ই-রিকশা শ্রমিক। অভিযোগ, এই অরূপ বিশ্বাস ই-রিকশা চালকদের কাছ থেকে সংগঠনের নাম ভাঁড়িয়ে চাঁদা তুলে আসছে। সুযোগ বুঝে ই-রিকশা শ্রমিকদের হুমকি দিয়ে সে চাঁদা সংগ্রহ করে নেয় নিজের মর্জি মাফিক। অবশেষে রবিবার মোটর স্ট্যান্ডের ই-রিকশা শ্রমিকরা একত্রিত হয়ে অভিযুক্ত অরূপ বিশ্বাসকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পূর্ব আগরতলা থানায় পুলিশের হাতে তুলে দেয়। ই-রিকশা শ্রমিক সংঘের এক নেতৃত্ব জানায়, এদিন হাতে নাতে অরূপ বিশ্বাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি, তার নাম আমরা কেস দিই। কি নাম? তার নাম হলো অরূপ। অরূপ কি? অরূপ বিশ্বাস। আপনি কি করে? টমটমি চালায়, ই-রিকশা চালায়। বাড়ি কোথায়? বাড়ি আগরতলাই। বাড়ি আগরতলা। আচ্ছা। হ্যাঁ, চাঁদাবাজি করে বলতে কি, যদি চাঁদা না দেয়, শ্রমিক যদি টাকা না দেয়, 500 চায়, 1000 টাকা চায়, যদি না দেয় গাড়ির চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে। যেমন তার জমিদারি চলছে, CI2 সিস্টেম মতো কাজ করতেছে। আমরা জানি যে CI2 আমরা এখন নাই, আমরা ভারতীয় মজদুর সঙ্গে আছি, আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না। আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা করাই। এই সমস্ত চাঁদাবাজি, জুলুমবাজি আমরা এগুলো চাই না। আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স ডে পালিত হল বিশালগড় মহকুমা হাসপাতালে। অন্যান্য বছরের মতো এ বছরও বিশালগড় প্রেস ক্লাবের উদ্যোগে বিশালগড় মহকুমার কর্মরত নার্সদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিকরা বিশালগড় মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে প্রথমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হাসপাতালের কর্মরত সমস্ত নার্সদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আজকে আমরা এরকম একজন মহান ব্যক্তিত্বের জন্মদিনকে স্মরণ করতে, ওনাকে শ্রদ্ধা জানাতে, কৃতজ্ঞতা জানাতে, আর আজকের দিনে যারা এই মহান পেশায় যারা রয়েছেন, আমরা দেখেছি দিন রাত তারা কিভাবে পরিশ্রম করেন। এবার জাতির সেই কঠিন দুর্দিনে, করোনায় বলুন কিংবা যে কোনো যুদ্ধকালীন যে কোনো পরিস্থিতিতেই হোক, ডাক্তারবাবুদের পাশাপাশি যারা সেবিকা রয়েছেন যে ভূমিকাটা নেন, সত্যি এই সমাজ আমরা তাদের কাছে। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরে যাওয়ার পর গ্র্যাজুইটি প্রদান করার জন্য গত 1 বছর আগে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সম্প্রতি এর রায় দেয় আদালত। রাজ্য সরকারকে নির্দেশ জারি করে 1972 সালের অ্যাক্ট অনুসারে সম্পূর্ণ গ্র্যাজুইটি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রদান করার জন্য। এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়, সরকারের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আজকের এই সাংগঠনিক সভা বলে জানান উদ্যোক্তারা। আমরা যদি নিজেরা দোষ নেই, আগে তো এরকম ছিল না, হঠাৎ করে 2022 সালে দেখা গেল 3-4টা সংগঠন অঙ্গনওয়াড়িতে হয়ে গেছে। আজকে দিদিরা বলুন তো, আজকে যে এখানে এসেছেন আপনারা আসাতে আজকে আমার বিশেষ কোনো প্রমোশন হয়ে যাবে না? আমাদের এই দাদা আজকে বিশেষ মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন যে আপনারা সবাই এসেছেন? আপনারা এলেও যা, না এলেও যা। শুধু আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্ট, কি আমরা তো অনেক দুঃখ কষ্ট, 49 বছরের প্রকল্প, ICDS প্রকল্প সারা ভারতবর্ষে। ত্রিপুরা রাজ্যে আমরা মাত্র বেতন পাই 11,000 টাকা সর্বোচ্চ, সবাই না কিন্তু। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন 60 বছর হয়ে যাওয়ার পর ঘরে চলে যাব, আমার অনেক দিদিরা আমাকে বলেছেন, হ্যাঁ 65 বছর কইছে, আবার নামাই দিছে গেলিগা। আরে 65 বছর পরে কি হতো যদি আমি খালি হাতে ঘরে যেতাম? 65 বছর পরে গেল আমার প্রেসারের ওষুধ লাগে, সুগারের ওষুধ লাগে, অনেক কিছু লাগে আমাদের। পান
সেই খরচটার জন্য যদি আমাদের ছেলের কাছে মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। রাজ্য টেক আপ ওয়্যার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 17তম রাজ্য ভিত্তিক টেক আপ ওয়্যার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। এদিন অতিথিদের মধ্যে প্রদর্শনীমূলক টেক আপ ওয়্যার প্রতিযোগিতার মধ্য দিয়ে 17তম রাজ্যভিত্তিক টেক আপ ওয়্যার প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ বলেন, 2019 সালে সর্বশেষ টেক আপ ওয়্যার প্রতিযোগিতা হয়েছে। তারপরে এবছর পুনরায় টেক আপ ওয়্যার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এটাই একটা ঐতিহ্যবাহী খেলা। রাজামৌলির রাজারা সৈন্যদের শক্তি পরীক্ষা করার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করত। টেক আপ ওয়্যার প্রতিযোগিতা আনন্দদায়ক। চেষ্টা করা হবে টেক আপ ওয়্যার প্রতিযোগিতাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য। ত্রিপুরা রাজ্যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদেরকে তুলে আনতে হবে বলেও জানান তিনি। 17তম রাজ্যভিত্তিক স্টেট টাগোবার প্রতিযোগিতা হচ্ছে আস্তাবল মাঠে। আমরা বেশ কিছুদিন আমরা এই প্রতিযোগিতা রাজ্য স্তরে করে উঠতে পারিনি, কারণ বিভিন্ন প্রতিকূলতা আমাদের ছিল, আর সেটা খুলে নাই বা বললাম। কিন্তু এইবার নতুন স্পোর্টস কাউন্সিল আসার পর আমাদের সঙ্গে কথা বলেছেন তারা, এবং আমাদেরকে যৎসামান্য আর্থিক অনুদান দিয়েছেন। সেই অনুদান দিয়ে আমরা উদ্যোগী হয়েছি এটা করার জন্য। যদি এই অনুষ্ঠান করতে গিয়ে যা পেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি টাকা আমাদের ইনভলভ হচ্ছে। বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়ে, অনুদান নিয়ে আমরা এটা করতে যাচ্ছি। আপনারা জানেন এই টাগোবার সংস্থা 1995 সাল থেকে তার যাত্রা শুরু করেছিল, এবং ইতিমধ্যে আমরা কিন্তু ন্যাশনাল স্তরে অর্থাৎ জাতীয় স্তরে আমরা গোল্ড পেয়েছি, ব্রোঞ্জ পেয়েছি। আমরা দুর্ভাগ্য যে আমরা এখনও গোল্ড পাইনি। তো আমরা তদানীন্তন স্পোর্টস মিনিস্টারকে আমরা বলেছিলাম যে আমাদেরকে অন্তত এটাই শুরু করুন যে প্রতিযোগিতা ন্যাশনালি যাওয়ার জন্য খেলোয়াড়দের কোনো টাকা দিতে হবে না, তারা নিজে সরকারি উদ্যোগে সেখানে পার্টিসিপেট করবে। তাহলে আমরাও কথা দিচ্ছি আমরা ত্রিপুরার জন্য স্বর্ণ পদক আমরা নিয়ে আসবো। কয়টা টিম? আমরা এই অবধি আমাদের এখানে 14টা টিম এন্ট্রি করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সাব ডিভিশন ডিস্ট্রিক্ট থেকে 14টা টিম পার্টিসিপেট করেছে। এবং আমরা আশা করি আজকের এই খেলা খুব জাঁকজমক হবে, এবং আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে এই খেলাটাকে আরও সুন্দর করে গ্রাম থেকে গ্রামস্তরে পৌঁছে দেওয়ার জন্য। ন্যাশনালভাবে কি খেলার কোনো উদ্যোগ? হ্যাঁ, ন্যাশনালভাবে আমরা এই বছরই শেষ ভাগে অর্থাৎ নভেম্বর কি ডিসেম্বর আমরা ন্যাশনাল লেভেল প্রথমবার ত্রিপুরাতে টাগোয়ার করার চেষ্টা আমরা করছি। অলরেডি গত 5 তারিখ টাগোয়ার ফেডারেশনের যে মিটিং হয়ে গেছে, ভার্চুয়াল মিটিং, আমি যুগ্ম সম্পাদক ইলেক্টেড, সেখানে আমি প্রপোজাল রেখেছি। আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে হয় এই সাধারণ সভা। সভা শেষ করে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিভিন্ন দিক তারা তুলে ধরেন। আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। এই সাধারণ সভায় বিগত 5 বছরের কাজকর্ম এবং তার আয় ব্যয়ের হিসাব নিকাশ আমরা পেশ করেছি। তার উপর আলোচনা করেছেন বিভিন্ন সদস্যরা। এখানে অনেক কোম্পানিরা আছে। আমি আগেই বলে দিই যে অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন মানে আমাদের এখানে আপনারা যে হোর্ডিং এবং বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন বাইরে দেখেন, টিভিতে বাইরে যারা বিজ্ঞাপন দেখেন, বিশেষ করে হোর্ডিংয়ের কথা বলছি, এখানে বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন সীমা অ্যাডভার্টাইজিং রয়েছে, এক্সপ্রেশন রয়েছে, সেজুদি রয়েছে, তারপর অনুলিবন রয়েছে, অনেক ড্রিমস রয়েছে, অনেক সবার নাম বলা যাচ্ছে না। তো এই এজেন্সিগুলিকে যাদের সাইনবোর্ডের নিচে আপনারা নামগুলি দেখেন, আমাদের কাজ হলো ওই অ্যাডভার্টাইজগুলি করা। তো এই সংস্থারই আজকে আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন, আমাদের গভর্নমেন্ট রেজিস্টার একটি সংস্থা, সেই সংস্থার আজকে প্রথম সম্মেলন গেছে। ওই সম্মেলনে আমাদের নতুন কমিটি আমরা তৈরি করেছি। নতুন কমিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে রাম ঠাকুর সংঘ ক্লাবের উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন কচি কাঁচারা। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবে ক্লাব কর্তৃপক্ষ। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 173তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা 25শে বৈশাখ পালন করেছি। সেটাকে সামনে রেখে আজকে আমরা
ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। তোর সঙ্গে আমাদের সন্ধ্যাবেলাও আমাদের রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত হবে। যারা এই 3টা গ্রুপে আর্ট প্রতিযোগিতা হচ্ছে ক খ গ বিভাগ, তাদেরকে আমরা পুরস্কৃত করব। ওই সন্ধ্যাকালীন যে রবীন্দ্রসঙ্গীত হবে সেই সময়ে ওদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা রামপাল সংঘের পক্ষ থেকে এই এলাকার সমস্ত নাগরিকবৃন্দের কাছে আবেদন রেখেছি, আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসুন। আমাদের এই ক্লাব প্রাঙ্গণে আজকে এই বর্ষাগ প্রতিযোগিতা হচ্ছে। রাজ্যভিত্তিক খো খো প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার পশ্চিম জেলা দল গঠন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত শিবিরে পশ্চিম জেলার অন্তর্গত সদর, জিরানিয়া ও মোহনপুর মহকুমা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। শিবির থেকে সিনিয়র বিভাগে মহিলা ও পুরুষ 2টি দল ও সাব জুনিয়র বিভাগে বালক ও বালিকা 2টি দল গঠন করা হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।